রেপাটোরিয়ান ডাক্তার আহমদ হোসেন ফারুকী স্যার, হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান। আমরা স্যারের সাথে মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি বিনীত অনুরোধ করব আমাদের ডাক্তার হামিমউদ্দিন ভাইকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم الإنسان ما لم يعلم. صدق الله العظيم. ধন্যবাদ। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন আলাক থেকে। পড়ো ওই রবের নামে যিনি অত্যন্ত সম্মানিত, তিনি এমন কিছু মানুষকে শিখিয়েছেন যা তারা জানতো না। মহান রব্বুল আলামিন সত্য বলেছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ডাক্তার হামিমউদ্দিন ভাইকে চমৎকার এবং বিজ্ঞানসম্মত একটি শুরু দিয়ে আয়াতটা শুরু করার জন্যই, কারণ আমরা সবাই যেহেতু ডাক্তার। তারপরে আমি আমার একটা জিনিস রিমাইন্ডার দিয়ে বলেই দেই, আমাদের বিজ্ঞানের সাথে কোরআনের সম্পর্কের যে সূচনা সেটা কিন্তু এই সূরা আলাকের প্রথম 5 আয়াতের মধ্যেই আছে। এবং যে আলাক দ্বারা যে আমরা জানি জমাট রক্তপিণ্ড, এটা কিন্তু আমাদের যে ওভাম আছে সেটাকে কিন্তু বোঝানো হয়। এটা আপনারা হয়তো বা জানেন, আর একটু মিলায় দেখতে পারেন। এটা আমাদের একটা চমৎকার একটা সূচনা হলো আজকের। এই জায়গা থেকে আমরা মূল আলোচনায় যাওয়ার দিকে চেষ্টা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হোমিওপ্যাথিক রেপার্টরি। যদিও আলোচনার বিষয়টা খুবই বড় এবং বৃহৎ একটা বিষয়, এবং সেই বিষয়েরই আজকে সূচনা পার্ট 1। সেই বিষয়ে আমি ডাক্তার আহমদ হোসেন ফারুকী স্যারকে অনুরোধ করব আজকে রেপার্টরি কিভাবে নবীন ডাক্তাররা বা ডাক্তারদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন প্র্যাকটিস করলেও রেপার্টরি এখনো করেন না, তাদের ক্ষেত্রে রেপার্টরিকে কিভাবে সহজভাবে শুরু করা যায় এবং কিভাবে রেপার্টরি তাদের বোধগম্য হয় সেটা দিয়ে শুরু করে রেপার্টরি আমাদের আত্মস্থকরণের যে বিষয়গুলো আছে সেগুলোর প্রতি ফোকাস রেখে আমাদের আজকের আলোচনা কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমাদের এনএসডিএফ এর আমাদের এই প্রোগ্রামটির পরিচালক এবং সেই সাথে এনএসডিএফ এর কর্মকর্তারা আছেন, সকলকে পুনরায় সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা যে কয়জনই উপস্থিত রয়েছি সংখ্যা একেবারে কম, তবে এদের মধ্যে অধিকাংশই সব প্রবীণ ডাক্তার। প্রবীণের সংখ্যা একেবারে কম। যাদেরকে দেখতে পাচ্ছি অধিকাংশই প্রবীণ ডাক্তার,
নবীনের সংখ্যা একেবারে কম, তো হয়তোবা নবীনরা ধীরে ধীরে যুক্ত হবেন। আর এখানে যারা আছেন এদের মধ্যে অধিকাংশই যারা বিভিন্ন রেপার্টরি ব্যবহার করে থাকেন, তার মধ্যে বিভিন্ন সফটওয়্যারও পাশাপাশি ব্যবহার করেন। তো এই আপনাদের সম্মুখে রেপার্টরি প্রাইমারি যে আলোচনাগুলো আমি সাধারণত করে থাকি, সবাই বলেন যে আমার আলোচনাগুলো হচ্ছে রেপার্টরি প্রাইমারি আলোচনা। আসলে আমার কাছে ভালোই লাগে। প্রাইমারি যদি রেপার্টরি প্রাইমারি অবস্থানটা যদি তৈরি করা না যায়, তাহলে পরবর্তী সামনে গেলে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। তো নবীনদের জন্য প্রাইমারি আলোচনাগুলি করতে হয়। তবে এখানে প্রবীণের সংখ্যা বেশি, নবীনের সংখ্যা কম। তো যারা নবীন আছেন তাদের উদ্দেশ্যে আমার আজকের যতটুকু আলোচনা আল্লাহ তৌফিক দেন চেষ্টা করব। আমি যেহেতু আমরা সংখ্যা কম আছি, আমরা কথোপকথন দিয়ে যদি আমি ভাই যদি আমরা আলোচনা করে করে যদি এগিয়ে যাই অল্প অল্প করে, কেমন হয়? কথা বলে বলে কেমন হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা যদি একটু আলোচনা করে করে যদি এগিয়ে যাই, ডাইরেক্টলি আলোচনা না করে একটু আমি মাঝে মধ্যে জানতে চাই, তাহলে আমার মনে হয় আলোচনা করতে একটু সহজ হবে আমাদের, যেহেতু আমাদের সংখ্যা কম আছে। সমস্যা নেই তো? জি, আপনি আপনার মতো করে চালান ভাই, আপনার মতো করে যেভাবে করে আমি এখানে যারা রয়েছেন নবীনদের মধ্য থেকে আমি একটু জানতে চাই যে আমরা রেকর্ড শিখবো। এই কিছুক্ষণ আগে আমার এক রোগী আলোচনা করলেন যে ওর দুই আত্মীয় ইটালিতে গেছেন অনেক কষ্ট করে, নদী দিয়ে বিভিন্ন ভাবে অনেক কৌশলে অনেক কষ্ট করে ইটালি গেছেন। তার সাথে আরো কয়েকজন ছিল, তারা পথে মারা গেছে। তারপর মারা যাচ্ছে, তারপর ইটালি যাচ্ছে। তারপরে ইটালিকে অনেক টাকা পাওয়া যায়, এই কথা এই অনেক টাকা পাওয়া যায় বিদেশ ও ইটালি যাচ্ছে। ঠিক একইভাবে আমরা একটু জানতে চাই আসলে আমরা রেপার্টরি কেন শিখবো। রেপার্টরি শিখতে অত সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই রেপার্টরি ব্যবহার শেখা যায়। কিন্তু আগে একটু জানতে চাই আমরা কেন রেপার্টরি শিখবো। নবীন যদি আপনাদের মধ্য থেকে দুই একজন আমাকে একটু শেয়ার করেন যে আপনারা কি জানেন যে রেপার্টরি কেন শিখবো, এই বিষয়টা আগে একটু জানি। তারপর আমরা রেপার্টরি খুব বেশি সময় দরকার নেই, 2-3টে ক্লাস হলে আলহামদুলিল্লাহ আমরা রেপার্টরি কিভাবে ব্যবহার করতে হয় এগুলো শিখে ফেলতে পারবো। তো একটু আপনাদের মধ্য থেকে একজন যদি একটু বলতেন আমরা কেন রেপার্টরি শিখবো বা কেন ব্যবহার করবো, তা আমাদের কি প্রয়োজন রেপার্টরি, যে কোনো একজন একটু আমাকে একটু ইঙ্গিত দেন কেন শিখবো রেপার্টরি। যে কোনো একজন যারা আছেন উপস্থিত, যে কোনো একজন একটু কেন রেপার্টরি ব্যবহার করবো, যে কেউ করে উত্তর দিতে পারেন। যে কেউ। আসসালামু আলাইকুম। আমরা রেপার্টরি এই জন্য শিখব, রোগী আমাদের কাছে যে কষ্টগুলো নিয়ে আসে, এই কষ্টগুলির আলোকে নিয়ম অনুযায়ী যতগুলো ঔষধ আসে, এতগুলো ঔষধ আমরা আমাদের একসাথে মনে থাকে না। একসাথে এতগুলো ওষুধ মনে থাকে না। তো এই ওষুধগুলোকে কমিয়ে আনার জন্য বা ওষুধগুলো আরো সহজে অল্প সংখ্যক ওষুধগুলোকে পাওয়ার জন্য আমরা রেপার্টরি শিখব। আরেকটি কারণ হলো আমরা রেপার্টরি শিখব যে একটি ওষুধকে সাদৃশ্যতম করে ব্যবহার করার জন্য আমরা রেপার্টরি শিখব, এবং আমরা সুন্দরতম সঠিক একটি রোগীলিপি তৈরি করার জন্য আমরা রেপার্টরি শিখব। যে ওষুধটি আমরা সাদৃশ্য করব, ওই ওষুধটি আত্মবিশ্বাসের সাথে রোগীর উপর প্রয়োগ করার জন্য আমরা রেপার্টরি শিখব। তো আমার এই কয়টা কথাই মনে আছে, এই মুহূর্তে আর বেশি কথা মনে নাই। আমি একটু সূচনা তুলে দিলাম, বাকি একটু ভালো করে অন্য কেউ করলে ভালো হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। অন্য আরেকজন যদি আরেকটু যদি কেউ বলতে পারতেন তাহলে একটু শুনে নিলাম। আসসালামু আলাইকুম স্যার। সালাম। জি বলেন। বলছিলাম আমরা রেপার্টরি পড়বো এই কারণে যে
মেটেরিয়া মেডিকা তার যে ওষুধ মেটেরিয়া মেডিকার যে মেডিসিন গুলো থাকে তার একাধিক লক্ষণ থাকে, আর সেই লক্ষণগুলো আমাদের তাৎক্ষণিক মনে থাকে না। তো আমরা রেপার্টরি শিখে সেই বৈশিষ্ট্যগুলো, সেই মেডিসিনের কোন কোন কি কি বৈশিষ্ট্য বহন করছে, সেই তাৎক্ষণিক সেই মেডিসিনের গুরুত্ব বোঝার জন্য আমরা মেটেরিয়া মেডিকা পড়ি। দ্বিতীয় আমরা এই কারণে পড়ি, একটা রোগীর যে সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসে সেই সমস্যার আলোকে অনেকগুলো মেডিসিনের কথা আমাদের মনে আসে। সেই মেডিসিনের বোঝার জন্য আমরা মেটেরিয়া মেডিকা পড়ি। আর একটা পড়ি কি, যে আমরা যদি পেশেন্টের যে রোগীলিপি করব, যে প্রশ্নগুলো করব, সেখানে যদি আমরা রেপার্টরিটা একটু ফলো করি তাহলে একাধিক রুব্রিক সাব রুব্রিকের সঙ্গে আমাদের পরিচয় হবে। পরিচয় হলে আমাদের কি হবে, রোগীলিপি করতে আমাদের খুব সোজা হবে। সেই কারণে আমরা রেপার্টরি করি। আর একটা করি কি না, যে বৈশিষ্ট্যগুলো পেশেন্ট আমাদের কাছে বললো তার সাদৃশ্যে সুনির্বাচিত একটা মেডিসিন নির্বাচন করার জন্য আমরা করি। আর একটা কি না, এর সাদৃশ্যগুলো আমরা নিলাম, নিয়ে আমরা যে মেডিসিনটা নির্বাচন করলাম সেই পেশেন্টের সঠিক ওষুধ নির্বাচন হলো কিনা আমার মনের ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি করার জন্য আমরা মেটেরিয়া মেডিকা করি, এই রেপার্টরি করি স্যার। ধন্যবাদ। আর যদি কেউ আরেকজন নেবো, আর নেবো না, আরেকজন। যে কোনো একজন। আর আছেন কেউ? এবার আমি বলছি, আমি যে কারণে রেপার্টরি পড়ি, আমি ব্যক্তিগতভাবে 6 কারণে রেপার্টরি পড়ি। আমার এই সর্বশেষ যে ভাই বলতেছিলেন, উনি 1 নম্বর যে পয়েন্টটা বলছিলেন, ওনার টার্গেটটা ঠিক ছিল কিন্তু ক্লিয়ার করতে পারেন নাই। আমি ব্যক্তিগতভাবে 6 কারণে রেপার্টরি পড়ি, অথবা রেপার্টরি নিয়ে কাজ করি, অথবা রেপার্টরি নিয়ে বিভিন্ন জায়গায় ছুটছি। 6টি কারণে। 1 নম্বর কারণ, আমি যখন কোনো ম্যাথমেটিক্যাল পড়তে যাই, ম্যাথমেটিক্যাল পড়তে গেলে যে কোনো ওষুধ পড়তে যাই, একটা ওষুধের মধ্যে হাজারো লক্ষণ দেখতে পাই। এটা হতে পারে অ্যাকোনাইন, হতে পারে বেলোডোনা, হতে পারে ব্রাইনিয়া, হতে পারে সালফার। যে ওষুধই পড়ি না কেন, প্রত্যেকটা ঔষধের মধ্যে হাজারো লক্ষণ দেখতে পাই। যখন আমি বেলোডোনা পড়ি, জ্বর থেকে জন্ডিস, কাশি থেকে ক্যান্সার, এমন কোন রোগ নেই বা এমন কোন সমস্যা নেই যে ক্ষেত্রে বেলোডোনা কাজ করে না। সকল ক্ষেত্রে বেলোডোনা কাজ করে। এই কথা অবিশ্বাস করার কোনো কারণ নেই, বাস্তবে কাজ করে, সত্যি সত্যি কাজ করে, কাজ করছে, অতীতে করেছে, বর্তমানে করে, ভবিষ্যতে করবে। হাজার হাজার রোগের ক্ষেত্রে কাজ করে আমার বেলোডোনা, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার একটা প্রশ্ন থাকে, আমার বেলোডোনা এই যে এত লক্ষণ বললো, হাজার হাজার লক্ষণ, প্রত্যেকটা লক্ষণের ক্ষেত্রে একই তালে কাজ করে কিনা, শুধু এটাই প্রশ্ন। এই যে এত সব লক্ষণ বেলোডোনার মধ্যে, প্রত্যেকটা লক্ষণের ক্ষেত্রে একই তালে কাজ করে কিনা। যেমন বেলোডোনা বলছে আমি মাথা ব্যথা সারাতে পারি, মাথায় জ্বালা করে ব্যথা সারাতে পারি,
মাথায় কেটে ফেলার মতো ব্যথা সারাতে পারি। প্রসব ব্যথায় আসি, জন্ডিসে আসি, শুষ্ক কাশিতে আসি, সকল ক্ষেত্রে কাজ করতে পারি। আমি বেলকে প্রশ্ন করি, বেল তুমি যে বলছো মাথা ব্যথা সারাতে পারো, মাথা জ্বালা করে ব্যথা পারো, ছিঁড়ে ফেলার মতো পারো, কেটে ফেলার মতো ব্যথা সারাতে পারো, কোনটা কেমন পারো? ল্যাবরেটরিতে যেয়ে দেখি মাথায় জ্বালা করে ব্যথাতে বেলোডোনা 2nd গ্রেড, কেটে ফেলাতে 3rd গ্রেড, ছিঁড়ে ফেলাতে 1st গ্রেড। এই যে এক জায়গায় 1st গ্রেড, আরেক জায়গায় 2nd গ্রেড, আরেক জায়গায় 3rd গ্রেড, তিনও ক্ষেত্রে কাজ করে। 3 ক্ষেত্রে 3 রকম। বেলকে বললাম তুমি শুষ্ক কাশি সারাতে পারো, ওকে কাশতে কাশতে মূত্রতে ওখানে পারো, শরীরে কাশি বেড়ে যায় ওখানেও পারো। এক জায়গায় যে দেখি 1st গ্রেড, আরেক জায়গায় 2nd গ্রেড, আরেক জায়গায় 3rd গ্রেড। অর্থাৎ আমি যে ম্যাথমেটিক্যাল পড়তে গেলে এই যে হাজারো লক্ষণ দেখতে পাই একটা ওষুধের মধ্যে, ওই ওষুধটা কোন লক্ষণের ক্ষেত্রে কতটুকু গুরুত্ব নিয়ে কাজ করতে পারে, কোন লক্ষণটার উপরে কতটুকু ক্ষমতা নিয়ে কাজ করতে পারে, বা কতটুকু ক্ষমতা তার রয়েছে, আমাকে এই গোপন তথ্য দিচ্ছে ল্যাবরেটরি। এই জন্য বলি আমি ল্যাবরেটরি পড়ি ম্যাথমেটিক্যাল ঔষধের লক্ষণের গুরুত্ব বোঝার জন্য। ম্যাথমেটিক্যাল ঔষধের লক্ষণের গুরুত্ব বোঝার জন্য আমি ল্যাবরেটরি পড়ি। এই যে আমি বললাম যে ম্যাথমেটিক্যাল ঔষধের লক্ষণের গুরুত্ব বোঝার জন্য, আমার এই কথাটা আপনারা ক্লিয়ার কিনা? যে কোনো একজন একটু জানান আমার এই কথাটা ক্লিয়ার কিনা। জি স্যার, ক্লিয়ার। ওকে ফাইন, আমি আবার বলছি, আমি ল্যাবরেটরি পড়ি কিংবা ল্যাবরেটরি কাজ করি 6টি কারণে। 1 নাম্বার কারণ হচ্ছে আমি যখন ম্যাথমেটিক্যাল পড়তে যাই, এমন কোন ম্যাথমেটিক্যাল নেই, একটা ম্যাথমেটিক্যাল আছে আমার জানা, যে ম্যাথমেটিক্যাল মধ্যে বিভিন্ন ঔষধের মধ্যে স্বপ্ন 1st গ্রেডে কি দেখে বেরোনো হয়, 2nd গ্রেড কি দেখে, 3rd গ্রেডে কি দেখে, ক্ষুধা 1st গ্রেডে কি, কেমন পছন্দ 1st গ্রেডে কি, 2nd গ্রেডে কি, 3rd গ্রেডে কি। একটা ঔষধের ঘুম, ঘাম, পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য, বায়ু নিঃসরণ, মলমূত্র, শয়ন, স্বপ্ন, প্রত্যেকটা বিষয়ে একদম ল্যাবরেটরি থেকে গ্রেড দিয়ে সাধারণ একটা শুধু ম্যাথমেটিক্যাল আমার চোখের দেখা একটা ম্যাথমেটিক্যাল রয়েছে। এছাড়া যত ম্যাথমেটিক্যাল দেখার সুযোগ পেয়েছি এই পর্যন্ত, ইংরেজি কিংবা বাংলা যে কটা দেখেছি, কোন ল্যাবরেটরির মধ্যেই একটা ওষুধের মধ্যে যে লক্ষণগুলি, সেই লক্ষণগুলিকে গ্রেড দিয়ে সাধারণ নেই। এখন এই গ্রেড দিয়ে সাধারণ না থাকার কারণে এত সব লক্ষণ রয়েছে আমার এই সালফারের মধ্যে, এত সব লক্ষণ, এত সব সমস্যা সারাতে পারে, কোন লক্ষণের ক্ষেত্রে কতটুকু গুরুত্ব নিয়ে কাজ করে, এটা বোঝার জন্য বা এটা জানার জন্যই শুধু আমি ল্যাবরেটরি করি। এক কথায় ম্যাথমেটিক্যাল ঔষধের লক্ষণের গুরুত্ব বোঝার জন্য আমি ল্যাবরেটরি করি কিংবা ব্যবহার করি। পয়েন্ট শেষ। 2 নাম্বার পয়েন্ট, রোগীরা যখন আমাদের কাছে আসে, রোগীরা যখন কোন সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, কোন সমস্যা নিয়ে যখন আমাদের কাছে আসে, তার ওই সমস্যার আলোকে কতটি ঔষধ রয়েছে। যেমন রোগীর রোগ লক্ষণগুলি ডান পাশে, এই ডান পাশে রোগ লক্ষণগুলি কতটা ঔষধের মধ্যে রয়েছে, এটা সাধারণত আমাদের মনে থাকে না। রোগীর কাশি শরীরে বেড়ে যাচ্ছে, এই যে কাশি শরীরে বেড়ে যায়, এটা কতটা ঔষধের মধ্যে রয়েছে এটা আমরা মনে রাখতে পারি না। রোগীর কাশি গোয়ালমতে আরাম বোধ করে, এই কথাটা কতটি ঔষধের মধ্যে রয়েছে এই কথাটা আমাদের মনে থাকে না। ক্লাস চলতেছে, তোমরা এখন রোগীর সমস্যা, এখানে কথাও বলা যাবে না। তার লিঙ্গটি ছোট, এই লিঙ্গ ছোট, কয়টা ওষুধের মধ্যে রয়েছে এটা মনে থাকে না। রোগীর ব্রেস্ট ছোট, কতটি ওষুধের মধ্যে রয়েছে তাৎক্ষণিক আমার মনে থাকে না।
রোগী গরম খাদ্য পছন্দ করে, কয়েকটি ওষুধের মধ্যে এই লক্ষণ রয়েছে, এই কথা আমার মনে থাকে না। রোগী ঠান্ডা খাবার পছন্দ করে, কয়েকটি ওষুধের মধ্যে রয়েছে, তা আমার মনে থাকে না। রোগীর কপালের ব্যথা, অক্সিজেনের ছড়ায়, কয়েকটি ওষুধের মধ্যে রয়েছে, এই লক্ষণগুলি, এই ওষুধগুলির তালিকা আমার মনে থাকে না। এক কথা বলতে পারি, রোগীরা যে সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, সেই সমস্যার আলোকে, তার ওই লক্ষণের আলোকে কয়েকটি ওষুধ রয়েছে, তাৎক্ষণিক আমার এই ওষুধের তালিকা মনে থাকে না বিধায় আমি রেকর্ডারি সাথে রাখি। যখন তখন আমার প্রয়োজনীয় রূপরেখা দেখে আমি সেই ওষুধের তালিকাটা দেখে নিই। এই জন্য বলছি, রোগীরা যে সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, সেই সমস্যার আলোকে যে কয়টি ওষুধ রয়েছে, তাৎক্ষণিক ওই ওষুধের তালিকা আমার মনে থাকে না বিধায় আমি রেকর্ডারি করি। আমার এই কথায় আপনারা একমত কিনা, যে কোনো একজনে একটু বলেন। বাবা চলে যাও প্লিজ। একমত স্যার। সবাইকে একমত? আলহামদুলিল্লাহ। দুইটা হলো। আগে আমার ডিস্টার্ব করতেছে কল করে। আরে আচ্ছা, তাহলে আমার পয়েন্ট হলো দুইটা। এক নম্বরটা হচ্ছে ম্যাথমেটিকা ঔষধের লক্ষণের গুরুত্ব দেওয়ার জন্য, দুই নম্বরটি হচ্ছে রোগীরা যে সমস্যা নিয়ে আসে, সেই সমস্যার আলোকে কতটি ঔষধ রয়েছে তা আমার মনে থাকে না, এই জন্য আমি রেকর্ডারি ব্যবহার করি কিংবা রেকর্ডারি শিখি। তিন নাম্বার, মসজিদে আসার পরেই শুধু শুনে আসছি, একটি আদর্শ রোগীলিপি করতে পারলে রোগীর চিকিৎসা অর্ধেক হয়ে যায়। এই 37 বছরে এমন কোন বই আমার চোখে পড়ে নাই যে বইটা পড়লে আমাদের কাছে যত রোগী আসে, যে কোনো সমস্যা নিয়ে আসে, তার এই সমস্যার আলোকে কি কি প্রশ্ন করতে হবে, কি জানতে হবে, কি জানা প্রয়োজন, কি জানলে রোগীলিপি কমপ্লিট হবে, এমন কোন বই আমার চোখে পড়ে নাই। আমরা অনেকে বলবেন যে রোগীলিপি করার জন্য, শেখার জন্য আমাদের কাছে দর্শন রয়েছে, অর্গানো মেডিসিন রয়েছে, ক্লিনিক রয়েছে, অনেক কথা বলবেন। এমন কোন বই আমার জানা নেই যে এই বইটা পড়লে যে আপনি ডায়রিয়ার রোগীতে কি জানতে হবে, ডায়রিয়া রোগীলিপিতে কি জানা প্রয়োজন, কি কি খাবার খেয়ে ডায়রিয়া হলে আমাদের কাছে ওষুধ রয়েছে, কেমন ডায়রিয়া খেতে আমাদের ওষুধ রয়েছে, ডায়রিয়ার মলের গতি কেমন, গন্ধ কেমন, পরিমাণ কেমন, কিসের হ্রাস, কিসের বৃদ্ধি, সম্পর্কিত কোন রোগীর কাছ থেকে মূলত জানা প্রয়োজন ডায়রিয়া সম্পর্কে। এই এত সকল প্রশ্ন, এত সব তথ্য আমরা জানতে পারি বা জানা প্রয়োজন, এমন কোন বইয়ের তথ্য আমার জানা নেই। রোগীর বয়সে ডায়রিয়া হচ্ছে,
আইসক্রিম খেয়ে ডায়রিয়া হচ্ছে, বৃষ্টিতে ভিজে ডায়রিয়া হচ্ছে, বিভিন্ন রোগের সাথে ডায়রিয়া হচ্ছে, পায়খানার গন্ধ কেমন হচ্ছে, গতি কেমন হচ্ছে, এই ডিটেলস যা জানা প্রয়োজন প্রত্যেকটা পয়েন্ট এমন কোন বই নেই যে বইয়ের মধ্যে উল্লেখ করা রয়েছে। হ্যাঁ, আমাকে বলেছে অলরাউন্ডার মেডিসিন বললো যে আপনি রোগী কিভাবে প্রশ্ন করবেন, রোগীকে প্রশ্ন জবাব দেওয়ার সুযোগ দিতে হবে, থেমে থেমে প্রশ্ন করবেন, হাওয়া না দিয়ে জবাব দিতে এমন করবেন না। কিন্তু অলরাউন্ডার মেডিসিনের মধ্যে উল্লেখ করা নেই রোগীর ডান কাঁধে শুলে ডায়রিয়া কমে কিংবা বাড়ে, বাম কাঁধে শুলে বাড়ে কিংবা কমে, চিত্রে শুলে ডায়রিয়া কমে কিংবা বাড়ে, দাঁড়িয়ে থাকলে বা স্থির বসে থাকলে ডায়রিয়া কমে কিংবা বাড়ে। এই ধরনের প্রশ্ন করে যদি রোগীর কাছ থেকে লক্ষণ সম্বন্ধে ওষুধ দেওয়া যায়, এই সকল বিষয় কিন্তু অলরাউন্ডার মেডিসিনের মধ্যে উল্লেখ করা নেই। এমন কোন বই আমার জানা নেই যে বইটা পড়লে যে কোনো সমস্যা রোগীদের, যে কোনো সমস্যার উপরে রোগীকে যেন প্রশ্ন করা যায়, তার ওই রোগের বিষয়ে প্রশ্ন করে তথ্য সংগ্রহ করতে পারি। শুধু এই কাজটি আমার জানাতে একটি মাত্র বই রয়েছে, তাহলে রেপার্টরি। যেমন আপনি যদি রেপার্টরির মধ্যে ডাইরেক্ট রূপটিকে ঢুকেন, একদম ভোর থেকে ভোরটা ঘন্টা দিয়ে সকালবেলা পাতলা পায়খানা, ঘুম থেকে জাগলে পাতলা পায়খানা, 7টা থেকে 8টা, 6টা থেকে 7টা, 5টা থেকে 6:30, এই যে ঘন্টা দিয়ে শেষ রাত পর্যন্ত, রাত 2টা থেকে 3টা, 4টা থেকে 5টা ঘন্টা দিয়ে খোলা বাতাস দিয়ে শুরু করে বদ্ধ আবদ্ধ ঘরে ডায়রিয়া দেখা দেওয়া অথবা রাজবৃদ্ধি, আপনি সাবরুব্রিকের মধ্যে শতে শতে সাবরুব্রিক পাবেন। 10 পৃষ্ঠা শুধু সাবরুব্রিক পাবেন শুধু ডায়রিয়ার বিষয়ে। একইভাবে আপনি যদি কাশির মধ্যে ঢুকেন, শুষ্ক কাশিতে ঢুকেন, শতে শতে সাবরুব্রিক পাবেন। বমিতে ঢুকবেন, শতে শতে সাবরুব্রিক পাবেন। কথা বললে এটা রেকর্ড হয়ে যাবে, অর্থাৎ কথা চলে আসবে। এক কথা বলতে পারি, রোগীলিপি করার জন্য, শেখার জন্য, রোগীর তথ্য সংগ্রহের জন্য আমি রেপার্টরি ব্যবহার করি কিংবা পড়ি। আমি রেপার্টরি সাবরুব্রিকগুলি এক এক করে পড়ি কিংবা জানার চেষ্টা করি। ওই লক্ষণগুলি জানার ফলে রোগীরা যখন আমার সামনে আসে, রোগীদের কাছ থেকে ওই তথ্যগুলোর মতো করে আমি এক এক করে রোগীকে প্রশ্ন করে তার কাছ থেকে লক্ষণ সংগ্রহ করে সেই লক্ষণের আলোকে রোগীর জন্য ওষুধ বাছাই করি। অথবা একটি আদর্শ রোগীলিপি করার ক্ষেত্রে আমি রেপার্টরির রুব্রিকগুলো সাব রুব্রিকের সহযোগিতা নিচ্ছি। মোট কথা, রোগীলিপি শেখা অথবা করা, রোগীলিপি জানা বোঝা অথবা রোগীলিপি করার জন্য অথবা শেখার জন্য, রোগীর তথ্য সংগ্রহের জন্য আমি শেখা অথবা করার জন্য আমি রেপার্টরি পড়ি। আমার এই কথায় আপনারা একমত কিনা? আমার কথা বুঝতে পারছেন কিনা একটু জানান, বুঝেছেন কিনা? জি স্যার, পরিষ্কার করলাম স্যার, পরিষ্কার করলাম স্যার। আলহামদুলিল্লাহ। এবার 4 নাম্বার, যেটা আমাদের সবার উদ্দেশ্য, সবাই চাই রোগীর জন্য একটি মাত্র আরোগ্যকারী ঔষধ নির্বাচন করতে। রোগীর জন্য একটি মাত্র আরোগ্যকারী ঔষধ নির্বাচনের জন্য আমরা রেপার্টরি ব্যবহার করি। যেমন রোগীর মাথা ব্যথা, 313টা ওষুধের অধিক রয়েছে রেপার্টরির মধ্যে, শুধু ক্যান্টের মধ্যে 313 অধিক, 13 কিংবা 18।
ওষুধের সংখ্যা কমে প্রায় 200। রোগী বলল আমার মাথায় চাপম্বর ঠিক আছে, আমার টেম্পারে চাপম্বর ব্যথা। এবার রোগীর ওষুধের সংখ্যা 100। এবার বলল ডান টেম্পারে চাপম্বর ব্যথা, ঔষধ 50। ডান টেম্পারে চাপম্বর ব্যথা, রাতেবেলা ওষুধ 30। ডান টেম্পারে চাপম্বর ব্যথা, রাতেবেলা ঠিক রাত দুপুর 2টা থেকে রাত দুপুর 1টা থেকে 3টা। এবার ওষুধের সংখ্যা 20। রোগীর রাতেবেলা ডান টেম্পারে চাপম্বর ব্যথা, শুয়ে পড়লে বেড়ে যায় কিংবা কমে, ওষুধের সংখ্যা 10। ডান টেম্পারে চাপম্বর ব্যথা, বাম টেম্পারে সরায় অথবা কাঁধে সরায়, ওষুধের সংখ্যা 5। ডান টেম্পারে চাপম্বর ব্যথা, বেঁধে রাখলে আরাম বোধ করে, ওষুধের সংখ্যা 3 কিংবা 4। এই যে আমার রোগীর লক্ষণগুলি, রোগী লক্ষণ দিচ্ছে, আমার রোগীর ওষুধের সংখ্যাগুলি এক এক করে আমি কমিয়ে কমিয়ে একটা অবস্থানে নিয়ে আসছি। এবার রোগীর ওষুধের সংখ্যা 3টা কিংবা 4টি। এবার রোগী বললো আমি শীতকাতর, আমার এই 4টা নিয়ে ওখানে যেয়ে দেখি 2টা শীতকাতর পাচ্ছি, 2টা শীতকাতর, 2টা গরম কাতর, ওই 2টা আউট করে দিচ্ছি। এবার বললো রোগী বলছে আমি লবণ খাই, ওই 2টার মধ্যে গিয়ে দেখি একটা লবণ খায় আর একটা লবণ খায় না। এই যে আমার 300 ওষুধ থেকে, মাথা ব্যথার 300 ওষুধ থেকে রোগীকে একটি মাত্র ওষুধ দেওয়ার যে কৌশল বা একটা ওষুধের কাছে যাওয়ার জন্য যে সহযোগিতা করছে একমাত্র রেপার্টরি, এছাড়া আর কোনো ব্যবস্থা আমার জানা নেই। একমাত্র রেপার্টরি আপনাকে আপনার কাঙ্ক্ষিত যে আপনি যে আদর্শ যে রোগীলিপি করেছেন, সেই রোগীলিপি রেপার্টরির মাধ্যমে, রেপার্টরির সহযোগিতায় আপনাকে একটি মাত্র ওষুধের কাছে নিয়ে যাবে বা নেওয়ার জন্য সহযোগিতা করবে। এই কাজটি রেপার্টরি ছাড়া আর কেউ করতে পারে না। এই জন্য বলছি আমি রোগীর জন্য একটি আরোগ্যকারী ঔষধ নির্বাচন করতে আমি রেপার্টরির সহযোগিতা নিচ্ছি। আমার এই কথায় আপনারা একমত কিনা? জি স্যার, একমত। বিষয়টা বুঝেছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। এবার আমার পঞ্চম কারণ হচ্ছে রেপার্টরি ঔষধের জ্ঞানকে সমৃদ্ধ করে। যেমন আমার জানা আছে পায়ের তলায় দুর্গন্ধ ঘাম, জাতীয় ওষুধ সবাই জানি সাইলিশিয়া। এই পায়ের তলায় দুর্গন্ধ ঘাম নিয়ে আমার কাছে যখন রোগী আসে, আমি পায়ের রেপার্টরিতে ঢুকে যাই, এক্সট্রিমিসের মধ্যে যে পাসপিরেশন, সোল, ওখানে অফেন্সিভ পেয়ে গেলাম। রোগীরা যখন পায়ের তলায় দুর্গন্ধ ঘাম নিয়ে মাঝে মধ্যে আসে, আমি মাঝে মধ্যে বইটা খুলি, একবার, দুইবার, 10 বার যখন খুলতে যাচ্ছি, ওখানে 7টা ওষুধ রয়েছে রেপার্টরিতে। রেপার্টরিতে 6 কিংবা 7টা ওষুধ আছে। আমার জানা ছিল একটি পায়ের তলায় দুর্গন্ধ ঘাম। আমি যখন বারবার এই বইটা ব্যবহার করতে থাকবো আর বারবার এই সাবলিমিটটা দেখবো, তাহলে ওখান থেকে 7টা ওষুধ থেকে আমার জানা ছিল একটি। যদি বারবার দেখতে থাকি, ওখান থেকে 2-4টা ওষুধ আমার আয়ত্তে চলে আসবে। অথবা এবার যদি বলে অন্যভাবে, রোগীর লবণ খাওয়ার প্রবল ইচ্ছা, লবণ ছাড়া চলে না। আমি যদি, আমার জানা আছে ন্যাট্রামিউরা কোস্টিকাম অথবা থুজা অথবা ফসফরাস, আমি যদি বারবার রোগী আসলে যদি লবণ খাওয়ার প্রবণতা, ওখানে যদি ওই রুব্রিকটা দেখি, বারবার দেখতে দেখতে একটা সময় আসবে, ওখান থেকে 10টা-20টা ওষুধ আমার আয়ত্তে চলে আসবে। কমপক্ষে ফার্স্ট গ্রেডের যে ওষুধগুলি, এটা আমার মাথায় চলে আসবে। আমি তখন শুধু ন্যাট্রামিউরের মধ্যে থাকবো না। রোগীর মানসিক কষ্ট থেকে তার রোগাক্রমণ, সুখ দুঃখ থেকে আক্রান্ত। আমরা জানি ইগনিশিয়া মারা, অনেকে জানি তার ক্রনিক ন্যাট্রামিউ। আমি যদি এই রুব্রিকটা বারবার যদি খুলি রোগীর সামনে বা রোগীর ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে, আমার ওখান থেকে আয়ত্তে চলে আসবে লেগেসিস,
চলে আসবে এসিথ্রোস, চলে আসবে হাইসিয়ামাস, ওখান থেকে আরো যে ওষুধগুলো রয়েছে ওই ওষুধগুলো আমার জানা হয়ে যাবে। মোট কথা, রোগীরা যে সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসে সেই সমস্যার আলোকে যে কয়টা ওষুধ আমার আপনার জানা, আমরা যদি বারবার রোগীদের ওষুধ বাছার ক্ষেত্রে যদি দীর্ঘদিন রেপার্টরি ব্যবহার করতে থাকি, তাহলে এই যে পায়ের তলা দুর্গন্ধকাম জানতাম আমি একটি ওষুধ, কয়েকদিন কাটাকাটি করার পরে রোগীর সম্মুখে 1 বছর 2 বছর কাটাকাটি করতে যেয়ে আবার ওখানে 7টা থেকে 5টা ওষুধ আমার আয়ত্ত হয়ে গেল। জানা ছিল একটি, এবার আমার জানা হলো 7টি। ওই যে মানসিক আঘাত থেকে রোগ আমি জানতাম একটি, এবার আমি দীর্ঘদিন 10 বছর 2 বছর 3 বছর রেপার্টরি ব্যবহার করতে যেয়ে ওখান থেকে আমি ওষুধ জানি 10টা কিংবা 20টি। এই যে আমরা বারবার কোনো লক্ষণ যদি আমরা রেপার্টরিতে দেখি, ওখানে গিয়ে আমরা অনেকগুলি ওষুধ দেখতে পাই, আমার জানা থাকে একটা, ওখান থেকে আরো 2টা 4টা আমার তাৎক্ষণিক আমি আয়ত্ত করে নিচ্ছি। মোট কথা, আমরা যদি দীর্ঘদিন যদি সঠিকভাবে রেপার্টরি ব্যবহার করতে পারি, তাহলে আমাদের ওষুধের জ্ঞান বৃদ্ধি পাবে। এই জন্য বলি রেপার্টরি একজন ডাক্তারের ম্যাথমেটিক্যাল জ্ঞানকে সমৃদ্ধ করে অথবা বৃদ্ধি করে। আমার এই কথা আপনারা একমত কিনা? জি স্যার। বিষয়টা ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার? আমার প্রতিলিপি সম্ভবত 3 এর মধ্যে একটা লেখা আছে, আমি কত বোকা। লেখা আছে আমি কত বোকা। ওই লেখাটার ভাবটা ছিল এই, রোগীর কানের পুজ হলুদ, আমার একটা কিংবা 2টা ওষুধ জানা ছিল, কিন্তু রোগী যে আমাকে লক্ষণগুলো দিচ্ছে, এই লক্ষণগুলির আলোকে যে ওষুধটা হতে পারে সে ওষুধটা আমার ওই মুহূর্তে জানা নেই। রেপার্টরি যদি খোলার পরে দেখি রোগীর সার্বজনীন যে লক্ষণগুলো দিচ্ছে আর এখানের যে লক্ষণ, আমি যে ওষুধটা ভাবছিলাম যে রোগীর মধ্যে সার্বজনীন লক্ষণ আছে মার্শালের, কিন্তু আমার কানের যে লক্ষণে দিচ্ছে হয়তো আমাকে পালসে দিলা, আমি পালসের দিকে যাচ্ছি, রেপার্টরিটা খোলার পরে দেখি আমার ওই পালসে আমার ওই মার্শাল ফার্স্ট গ্রেডে বসে আছে, রোগীর যে কানের যে লক্ষণ বলছে সে লক্ষণের আলোকে। অর্থাৎ আপনি যে ওষুধটা রোগীর জন্য ভাবছেন সার্বজনীন, কিন্তু রোগীর বর্তমান কষ্ট জানিয়ে আসলো সেই লক্ষণগুলি ওই ওষুধের মধ্যে আছে কিনা এটা আপনার জানা নেই বা ভুলে গেছেন, কিন্তু রেপার্টরি খুললে ওই বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই জন্য আমি লিখছিলাম যে ভাবুন আমি কত বোকা, মানে আমার জানাই নাই, আমি ভুলে গেছি যে এই ওষুধ যে ওষুধটা আমি ভাবছিলাম সার্বজনীনের আলোকে, কিন্তু এই ওষুধটা যে এখানে রয়েছে এটা আমার জানা নাই বিধায় আমি অন্যদিকে চলে যাচ্ছি। এর জন্য বলি আপনার রেপার্ট ওষুধ বাছাই করছেন, আপনার ম্যাথমেটিক্যাল দিয়ে করেন, মুখস্থভাবে করেন, যেভাবে করেন না কেন, একবার রেপার্টরিতে ওষুধ দেওয়ার সময় যে লক্ষণের আলোকে ওষুধটা দিচ্ছেন ওই লক্ষণটা রেপার্টরিতে একবার দেখে নেবেন, তাহলে আপনি বর্তমানে যেভাবে বা যতটুকু যত পার্সেন্টেজে আরোগ্য দিচ্ছেন তার চেয়ে আরো বেশি পার্সেন্টেজ আপনার আরোগ্যের ক্ষেত্রে হবে ইনশাআল্লাহ। আমার 6 নাম্বার কারণ, 6 নাম্বারটা বললাম যে আপনি যেমন ধরেন 6 নাম্বারটা হচ্ছে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে চিকিৎসা দেওয়ার জন্য আমি রেপার্টরি ব্যবহার করি। সম্পূর্ণ আত্মবিশ্বাস, যেমন কোনো পেশেন্ট আপনার কাছে আসলো, পাতলা পায়খানা ডিম খেয়ে অথবা মাছ খেয়ে পাতলা পায়খানা, আমরা একবার ভাবি মাছটা মনে তৈলাক্ত ছিল, ভাবি মাছটা মনে হয় ঝাল রান্না হয়েছিল, মাছ ভাবি বেশি মাত্রা খেয়ে ফেলছিল, চায়না ভাবি, এই যে এক একটা ভাবি। আর ল্যাবরেটরিতে গেলে দেখতে পাই মাছ খেয়ে ডায়রিয়া বা ডিম খেয়ে ডায়রিয়া, ডাইরেক্ট সিনেমাস। এবার রোগীর লক্ষণগুলো যদি সিনেমাসের মতো হয়
তাহলে এই যে আমরা অন্ধের মতো ওষুধ দিচ্ছি, তার চেয়ে আর যদি ল্যাবরেটরি গেটে যদি ওষুধটা দিতে পারি তাহলে একটু নিশ্চিত হয়। উদাহরণটা এভাবে দেওয়া যায়, আপনার 10 বছরের বাচ্চাটা 400 কিলোমিটার দূরের কোন আত্মীয় বাড়ি পাঠাচ্ছেন কমলাপুর রেল স্টেশন থেকে, আপনি তাকে যেই ট্রেনে বসাবেন, যে বগিতে বসাবেন, আপনার অজান্তে আপনার বাচ্চা যদি ঠিক নির্ধারিত ট্রেনের মধ্যে ঢুকে পড়ে, আপনি যদি বাচ্চাকে ট্রেন ছাড়ার সময় দেখতে পেলেন না, যতক্ষণ পর্যন্ত এই বাচ্চা এই 400 কিলো দূরত্বে তার আত্মীয়ের কাছে না পুষবে, তার আগ পর্যন্ত আপনি যেরকম টেনশনে থাকবেন, ঠিক একইভাবে বই না দেখে নিশ্চিত না হয়ে অন্ধের মতো ওষুধ দিয়ে রোগীর ফলাফল পাওয়া পর্যন্ত আপনাকে ঠিক একইভাবে টেনশনে থাকতে হবে। আর যদি বাচ্চাটা যেই ট্রেনে যাবে সেই ট্রেনে বসে পাশের লোকের কাছ থেকে যদি একটা ফোন নাম্বার নিয়ে এসে রাত 12টার মধ্যে যদি ফোন দিয়ে ছেলের সাথে কথা বলতে পারতেন, এই ছেলের এই বিদায়টা আর ছেলে আপনার অজান্তে কোন ট্রেনে উঠে যাওয়াটা, এই দুইটা বিদায় কিন্তু এক নয়। ঠিক একইভাবে আপনি রোগীকে যে ওষুধটা দিচ্ছেন, সেই ওষুধটা যদি না দেখে অন্ধের মতো আপনার আংশিক সাদৃশ্যে ওষুধটা যদিও আপনার অন্ধের মতো দেওয়ার পরেও যদি এটা যদি 100% নিশ্চিত হয়, কিন্তু আপনি নিশ্চিত হতে পারলেন না যেহেতু বই দেখার সুযোগ পাননি। অতএব বইটা দেখে ওষুধটা নির্বাচন করা, রোগীকে ওষুধ দেওয়া আর না দেখে এই দুইটা জিনিস এক নয়। এই জন্য আমি বলি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে চিকিৎসা দেওয়ার জন্যই আমি রেকর্ড করি। এটা হচ্ছে আমার 6 নম্বর কারণ। আমার এই 6 নম্বর কারণটা আপনারা বুঝেছেন কিনা একটু সমস্যা করে বলেন। তাহলে কয়টা কারণ বললাম আমি? রেকর্ডারি শিখতে 1-2 ঘন্টা বেশি লাগে না। রেকর্ডারি যদি শিখতে চান 1-2 ঘন্টা বেশি লাগে না। এখানে এমন ডাক্তার আছেন যাদের কাছে অনেক রকম আছে, অনেকে সফটওয়্যার ব্যবহার করেন। যারা আমি প্রথম থেকে বলছি, এর মধ্যে যারা একেবারে নতুন, যারা একদম নতুন, তাদের জন্য আমার কাজটা। আর যারা পুরাতন যারা আছেন ওনাদের জন্য নয়, ওনারা তো ব্যবহার করতে পারেনি, যারা নতুন তাদের জন্য। তাহলে 6টি কারণের মধ্যে যে কোনো একজন আমাকে 1 নম্বর কারণটা যদি একটু বলতে পারেন, 1 নম্বর কারণটা যে কারণে আমি রেকর্ডিং করি, আমাকে 1 নম্বর কারণটা একটু বুঝিয়ে বলেন। যে কোনো একজন, যে কোনো একজন। স্যার, লক্ষণের গুরুত্ব বোঝার জন্য স্যার। একটু বুঝিয়ে বলেন। স্যার, মেডিকেতে স্যার অনেক মেডিসিন আছে স্যার। তো একটা মেডিসিনের ভিতরে অনেকগুলো লক্ষণ আছে। যেমন স্যার বলছেন মাথা ব্যথা, মাথা ব্যথা অনেক রকম মাথা ব্যথা আছে। পেটে যাচ্ছে মনে হচ্ছে, এবং চিনচিন করে ব্যথা। একই ওষুধে কয়েক রকমের ব্যথা আছে। রেপার্টরিতে গেলে দেখা গেল যে চিনচিন করে ওই একই ওষুধ চিনচিন করে ব্যথা আছে, পেটে ব্যথা আছে, কিন্তু কোন ব্যথাতে এই ওষুধ কিরকম কাজ করে সেটা আমার জানা নাই। রেপার্টরিতে গেলে পরে দেখা গেছে যে পেটে যাওয়াতে যে পেটে যাওয়া মাথা ব্যথা সেখানে ফার্স্ট গ্রেড আছে, এবং চিনচিন করে ব্যথা থার্ড গ্রেড আছে। এইভাবে স্যার ওষুধের লক্ষণ গুরুত্ব বোঝা যায়। বিষয়টা অন্য আরেকজন যদি আরেকটু সুন্দর মতো বুঝে দিতে পারতেন, যে কোনো একজন আরেকজন। যে কোনো একজন, অন্য আরেকজন আরেকটু ক্লিয়ার করে বিষয়টা একটু ক্লিয়ার করেন। যে কোনো একজন, যে কোনো একজন সিনিয়র হলে হবে, যে কোনো একজন সিনিয়র একটু বুঝিয়ে দেন। কেউ নাই? অন্য আরেকজন আরেকটু ক্লিয়ার। আমরা ল্যাবরেটরি শিখবো একদিন বা 2 দিন লাগবে আমাদের ল্যাবরেটরি শিখতে। ইনশাআল্লাহ হয়ে যাবে, 1-2টা ক্লাসে হয়ে যাবে। আজকে আমরা শুধু শিখতে চাই আসলে ল্যাবরেটরি কেন করবো,
এই এক নম্বর পয়েন্টটাই আমাদের ডাক্তার ভাই যেমন বুঝালেন আরেকটু ক্লিয়ার করে অন্য আরেকজনদের একটু বলতেন, অন্য আরেকজন এই এক নম্বর পয়েন্টটা। কেউ নাই? আমরা এখানে বুঝতে আছি 50-এর অধিক, কেউ নাই? যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা বিষয়টা বুঝতে পেরেছি যে কেন রেকর্ডিং করব। এবার আমরা রেকর্ডিং করি না কেন, আজকে এই বিষয়ে থাকি। কেন রেকর্ডিং করি না, কেন রেকর্ডিং ব্যবহার করি না, কেন রেকর্ডিং করি না? অতীতে বা শুরুর দিকে রেকর্ডিং যে কারণে ব্যবহার করতাম না, তার কারণটা ছিল মাথা ব্যথা খুললে 320টা ওষুধ, 18 কিংবা 20টা, শুষ্ক কাশিতে 318-19টা, এই কপালে ফেটে যাওয়ার মতো ব্যথা ওষুধ 100 অধিক, রোগীর বগলে দুর্গন্ধ ঘাম ওষুধ 30টা। এই যে এত ঔষধ, এই প্রত্যেকটা ওষুধের ব্যাখ্যা কিংবা এই দুর্গন্ধ ঘামের এই প্রত্যেকটা, এই যে বগলে দুর্গন্ধ ঘাম 30টা ওষুধ, এই 30টা প্রত্যেকটা দুর্গন্ধের আলাদা করে কোনো বইতে পাওয়া যায় না। রোগীর মাথা ব্যথা ঢুকলে এই যে এত ওষুধ পায় 318-20টা, প্রত্যেকটা ব্যথার ধরন বা প্রত্যেকটা মাথা ব্যথার আলাদা করে কোনো লক্ষণ কোথাও নাই। ডায়রিয়া ঢুকলে 265টা ওষুধ রয়েছে, এই 265টা ওষুধের মধ্যে প্রত্যেকটা ওষুধের ডায়রিয়া আলাদাভাবে কোনো বইতে পাচ্ছি না। এত ওষুধ তালিকা দেওয়া আছে ল্যাবরেটরিতে, কিন্তু এগুলো ডায়রিয়ার লক্ষণ কোনো বইতে নাই। এটা আমি পড়বো কেন? এই কারণে ল্যাবরেটরি থেকে দূরে থাকতাম। একটা কারণ। 2 নম্বর কারণ যেটা, তা হলো আমি বাঙালি, ভালো ইংরেজি বুঝি না, ভালোভাবে ইংরেজি বুঝি না। আমার জেনারেল ইংরেজিগুলি রেপার্টরি ভাষার সাথে কোনো অধিকাংশ ক্ষেত্রে মিল নাই। জেনারেল ইংরেজির সাথে রেপার্টরি ইংরেজির কোনো মিল নেই। ইংরেজি বুঝি না বিধায় রেপার্টরি পড়ি না। তার সাথে আরেকটা কারণ হলো এই যে রেপার্টরি বইটা, এই বইটা এই টোটাল বইটা সাজানো আছে ইংরেজি বর্ণমালা ক্রমে। আমার কাছে বাংলা অনুবাদ বই রয়েছে, ইন্ডিয়ান বাংলা অনুবাদ, বাংলাদেশি বাংলা অনুবাদ, কিন্তু আমার প্রয়োজন অনৈচ্ছিক মূল্যদেয়, অনৈচ্ছিক আমি বাংলা বইতে অর্থে খুঁজবো, কিন্তু ইংরেজি এই যে বাংলা অনুবাদ বইটা সরাসরি অনুবাদ হওয়ার কারণে ইনভলন্টারি সম্মুখে দেওয়া আছে অনৈচ্ছিক। আমি যদি ইনভলন্টারি বুঝি তাহলে অনৈচ্ছিক আমার দরকার নাই। আমি ইনভলন্টারি বুঝি না বিধায়, যেহেতু আমি বাঙালি, ইংরেজি কম বুঝি,
এই ইংরেজি না বোঝার কারণে আমি বাংলা বইটাও ব্যবহার করতে পারি না, কারণ বাংলা অনুবাদ বইটা দিতে ডায়রিয়া, এটা রসায়ন উদাহরণ হয় না। আমি যদি ডায়রিয়া বুঝি তাহলে আমার বাংলা প্রয়োজন হয় না। আমি বাংলা বই রেফারেন্স খুঁজতে থাকি, উদাহরণ পাচ্ছি না, আমি সমস্যা পাচ্ছি না, আমি রিসেন্টলি বুঝি না। অর্থাৎ ইংরেজি না বোঝার কারণে দ্বিতীয়ত আমি এই রেপার্টরি ব্যবহার করি না। একটা হলো যে কোনো রুব্রিক বললে এই রুব্রিকে অনেক ওষুধ, এত ওষুধের বিস্তারিত ব্যাখ্যা কোনো বইতে পাচ্ছি না, এক নাম্বার। আর দুই নাম্বারটা হচ্ছে আমি ইংরেজি বুঝি না বিধায় ব্যবহার করি না। আলহামদুলিল্লাহ এই দুইটা বিষয় আমি অনেক যন্ত্রণা ছিলাম, যার জন্য ধাপে ধাপে চেষ্টা করছি প্রত্যেকটা রুব্রিকের আলোকে একটা করে বই। উদাহরণ শুধু কি পড়ে পেলাম 265টা ওষুধ শুধু কেন্দ্র পাঠিয়ে রয়েছে উদাহরণের জন্য, প্রত্যেকটা উদাহরণ আলাদা করে একটা বইতে দেওয়া, মাথা ব্যথা এক বইতে দেওয়া, কাশি এক বইতে দেওয়া, জ্বর এক বইতে দেওয়া, হাঁপানি এক বইতে দেওয়া। যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে প্রত্যেকটা রুব্রিক দিয়ে এক একটা বই করার চেষ্টা করব, হায়াতে সুযোগ পাই। একটা ঝামেলা এভাবে সামলাচ্ছি। দ্বিতীয়টি হলো ইংরেজি বুঝি না বিধায় আমি রেপার্টরি পড়ি না। ওই ঝামেলা দূর করার জন্য যারা দেখেছেন স্বদেশী কেন্দ্র রেপার্টরি প্রত্যেকটা রুব্রিক, প্রধান রুব্রিক গুলি বাংলা অনুবাদ করে প্রত্যেকটা চ্যাপ্টারের মুখে বা সূচিতে বাংলা বর্ণমালা ক্রম অনুসারে সূচিপত্র দেওয়া আছে। আপনার মনের মধ্যে চুরি করে চাতে চুরি করা পাবেন, পথে পলায়ন পাবেন, পথে অলস পাবেন। আর ইংরেজি জানার আর কোন দরকার নেই। যারা ইংরেজি বুঝেন তারা তো বুঝেন, যারা ইংরেজি বুঝেন না রেপার্টরি পড়েন না, এখন থেকে আর ইংরেজির বই করার কোনো কারণ নেই, সাথে স্বদেশী আছে। অতএব আমার দুর্বলতা ছিল দুই জায়গায়, একটা হচ্ছে একটা রুব্রিকে একটা ঔষধ, ওটা সমাধানের চেষ্টা করছি। আর দ্বিতীয়টা হলো ইংরেজি জানি না বিধায় রেপার্টরি ব্যবহার করতে ভয় পেতাম, এখন এটা আমার মতো করে আমি সাজিয়ে নিয়েছি। এখন আর ইংরেজি না জানলেও আপনি রেপার্টরিতে দূরে থাকবেন, তা হবে না। ইংরেজি না জেনেও রেপার্টরি ব্যবহার করতে পারবেন। এবার আমরা যেতে চাই কিভাবে রেপার্টরি শিখবো, ব্যবহার করব। সময় আছে 1 মিনিট। আমিন ভাই আছেন, টিপু সুলতান ভাই আছেন, কেউ নাই? আসসালামু আলাইকুম স্যার, আছি আমি। সময় আছে 1 মিনিট। না সমস্যা নেই, চলো আপনি চলুক, আপনি মোটামুটি আরো সময় নেন। আজকে মতো এখানে থাকুক, আমার রুগীরা এখনো বসে আছে। আজকের মতো যদি এখানে শেষ করি, আমাকে আবার যদি সময় দেন তাহলে আমি পরপর যদি এই যে এখানে উপস্থিত যারা আছেন যদি মনে করেন যে আমরা রেপার্টরি শিখতে চাই, এর মধ্যে নতুন যারা ঢুকছেন পরপর 2 দিন বা 3 দিন এক নাগারে 3 দিন যদি সময় পাওয়া যায়, এক নাগারে ওই সপ্তাহে 1 দিন আলোচনা হলো, এই কয়েকটা আমার 16টা স্লাইড আলোচনা করতে হয়, রুব্রিক থেকে শুরু করে জেনারেল পর্যন্ত 16টা স্লাইড। যদি আমি 2-3 দিন সময় পাই 1 ঘন্টা করে পরপর, তাহলে একটা স্লাইড পাওয়া যাবে। 3-4টা ক্লাস পরে মোটামুটি বইটা ব্যবহার করতে পারবে। কিন্তু মাসে একবার করে যদি এরকম আলোচনা হয় তাহলে আমার মনে হয় না এটা ভালো কিছু পাওয়া যাবে। এটা আপনারা একটু ভাববেন কি করা যায়, আপনারা চিন্তা করবেন। তাহলে আজকের মতো আমিন ভাই আজকের মতো কি বিদায় নেব? ঠিক আছে, যদি আপনার ক্লাস আজকের জন্য এখানে শেষ করতে চান ইনশাআল্লাহ শেষ করতে পারেন। জি, আমি যেটা প্রস্তাব দিলাম আপনি ভাববেন,
মনে করেন যদি এইখানে উপস্থিত যারা আছেন প্রায় 50 এর অধিক উপস্থিত আছেন, এর মধ্যে অনেক যদি নতুন না থাকেন, এদের জন্য পরপর 2-3 দিন পরপর যদি ওনারা সময় হয় বা আপনারা যদি চিন্তা ভাবনা করে পরপর 3 দিন, আগের দিনটা পরের দিন ভুলে গেলে আগেরটা জানা না থাকলে পরটা ঠিক রাখতে পারবে না। যদি এরকম আপনারা চিন্তা করে প্রয়োজন হলে 9টা থেকে বা 9:30 থেকে আরেকটু টাইম বাড়িয়ে নিয়ে 1.5 ঘন্টা করে যদি 3 দিন করা যায়, তাহলে আমার মনে হয় বইটা ব্যবহার করতে পারবে ইনশাআল্লাহ। 3 দিন এসে লাগবে না, 3 দিনে নাও। 3টা ক্লাস নিতে পারলে একবারে অল্পতেই 5টা বইটা ব্যবহার করতে পারবে আশা করি। আমি এর মধ্যে স্লাইডগুলো ইউজ করবো, আমি স্লাইড ধরে ধরে আমি এখান থেকে স্লাইডগুলো ধরে ধরে চেষ্টা করবো, এর মধ্যে হয়ে যাবে, লাগবে না। জি স্যার, আমরা এখন আমাদের সাথে যারা যুক্ত আছে তাদের থেকে আমরা প্রশ্ন নিতে পারি কিনা? সর্বোচ্চ 5টা প্রশ্ন। যারা যুক্ত আছেন তাদের মধ্যে থেকে হাত উত্তোলন সহকারে অথবা প্রথম দিনে উনি সরাসরি প্রশ্ন করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে, তবে 3 থেকে 5টার অধিক আমরা প্রশ্ন নিতে পারবো না। স্যারের যেহেতু আজকে রোগী আছে, সেই হিসাবে আপনারা দ্রুত এবং সংক্ষিপ্ত আকারে প্রশ্নগুলো করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমার একটা কোশ্চেন, সেটা হলো আমরা রেকর্ডিং থেকে রুটিন শিখি, তো রেকর্ডিংয়ের কৌশল রেকর্ডিংয়ের ক্ষেত্রে পেশেন্ট থেকে একটা প্র্যাকটিক্যাল কেস আপনি আমাদেরকে একটু দেখাবেন। জি আচ্ছা, এবার আমি আপনাকে একটু বলছি, যদি আপনারা রেকর্ডিং থেকে প্র্যাকটিক্যাল একটা কেস দিতে চান, এটার জন্য প্রথম দরকার হলো রোগীলিপি করা। যদি রোগীলিপি, রোগীর ওষুধ বাসায় চলে আসবে, শুধু রোগীর পরিচিতির যে ধাপটা, ওটার মধ্যে আমাদের ওষুধ চলে আসে। রোগীর বর্তমান কষ্টের বিবরণ থেকে ওষুধ চলে আসবে, ধাপগুলো থেকে সার্বজনীন থেকে আসবে। যদি কমপ্লিট রোগীলিপি যদি করতে হয়, একজন ডাক্তার যদি রোগীলিপি শিখতে হয়, জানতে হয়, তাহলে আমার মোটামুটি ধারণা সকাল 9টা থেকে রাত 12টা একটানা 20 দিন যদি সাথে রাখা যায়, তাহলে একটা আইডিয়া হবে। আর ওই রোগীলিপি শিখতে পারলে রোগীলিপি করে ওটার মাধ্যমে একটা ওষুধ দেওয়া যাবে। আর যদি রেফারেল মাধ্যমে একটা ওষুধ বাছাই করা, এটা 2-3 মিনিটের মধ্যেই আমি এটা শর্ট দিয়ে দেখিয়ে দেবো। এটা হবে একটা জাস্ট, এটা কোনো লাভ নেই। আমি 5টা লক্ষণ দিলাম, লক্ষণ দিয়ে একটা ওষুধ বাছাই করে দিলাম আমার টার্গেটে, এটা কোনো লাভ হবে না। প্র্যাকটিক্যাল যদি ওষুধ বাছাই করতে হয়, তাহলে একটা রোগীলিপি করা চাই। আদর্শ রোগীলিপি করা থাকলে একটা লক্ষণ দিয়ে আমি রেফারেন্টে ঢুকে ওষুধ পেয়ে যাবো। থেকে একটা প্র্যাকটিক্যাল কেস একটু শেয়ার করলেন প্লিজ। আমি বলছি কমপ্লিট রোগীলিপি করতে হয়। কমপ্লিট রোগীলিপি হয়ে গেলে রোগীলিপিতে 1টা বা 2টা লক্ষণ ওখান থেকে যদি পাওয়া যায়, 4-5টা লক্ষণ পাওয়া যায়, চোখের নিমিষেই রেকর্ডিংতে একটু চোখটা বুলিয়ে নিলে ওষুধ হয়ে যায়। কিন্তু এভাবে ওষুধ বাছাই করা সম্ভব না। আগে শুধু একটা কাজ করা যেতে পারে, শুধু রেকর্ডিং ব্যবহার করবে, এই ব্যাপারে যদি কোনো সহযোগিতা পেলে এভাবে সম্ভব। আর যদি প্র্যাকটিক্যাল করতে হলে আগে রোগীলিপি কমপ্লিট এ বিষয়ে স্যার আপনার কোনো সফল কেস আমরা প্রেজেন্টেশন আকারে বা স্ক্রিন শেয়ারে স্লাইড আকারে আমরা দেখতে পারবো, তবে সেটা ভবিষ্যতে আমরা করার চেষ্টা করব। আমি একটু বলে দিই আমার সফল কেস। আপনার লাভ কি? আপনি শুধু জানতে চান আপনি যে রোগীলিপিটা করবেন, সেই রোগীলিপিতে কোথায় আপনি আটকে যাচ্ছেন, কোথায় আপনার সমস্যা হচ্ছে, কোথায় গিয়ে আপনি রোগীলিপিটা সম্পন্ন করতে পারছেন না, ওটা আপনার দরকার। আমার সফল কেস, আমি যদি আমার 60 দিনের মধ্যে সফল কেস বলতে শুরু করি, হাজার কেস দিতে পারবো। এটা আপনার লাভ কি? আপনার একটা ক্ষতি হবে। ক্ষতিটা হবে এই, আমি বন্ধত্ব কেসের মধ্যে অ্যাকোরেট দিয়ে কাজ সারিয়ে ফেলছি, আপনি অ্যাকোরেট মাথায় রাখবেন। আমি বললাম যে এটা কেস আমি বেলুনের সারিয়ে ফেলছি, লক্ষণ বলবো, আপনি মাথায় রাখবেন। এটা আপনার কোনো লাভ নেই। ওষুধটা বাছাই কিভাবে করতে হয় আমার কাছে এটা জানতে চান, আমি 5-7টা নিয়ম হতে বলতে পারবো যে এই নিয়ম ওষুধ বাছাই করা যায়।
ওষুধ বাছাই পর্ব নিয়ে কথা বলতে চাইলে আগে রোগীলিপি বিষয়ে ধারণা নিয়ে তারপর আমরা ওষুধ বাছাই পর্ব আলোচনা করতে পারবো। আমার সকল কেস দিয়ে ওই নাসির ভাইয়ের সকল কেস দিয়ে আমি কি করবো? নাসির ভাই সকল কেস আলোচনা করলো, এটা মেডেল নামে রুগী, এটা উনি বলার কারণে আমার মাথা মেডেল লেগে থাকবে। রুগী আসলে বন্ধাত্ম রুগীর মেডেল দেওয়ার জন্য আমি পাগল হয়ে যাবো। আমাদের হালিম ভাই আলোচনা করলো সালপারের রুগী বন্ধাত্মের কেস, এই সালপার আলোচনা করার ফলে আমার মাথায় সালপার মাথায় থাকবে, রুগী আসলে সালপার দেবো। আমার ওই যে আরেক ভাই বললো ইংলিশের কেস, আমার মাথায় থাকবে ওই সকল কেস, আমি ওইটা দিয়ে কাজ করতে থাকবো। এটা হয় কি মানে মূল টার্গেট যেটা সদৃশ বিধান থেকে মানুষ একটা ওষুধের বিরুদ্ধে ধাবিত হয়ে যায়। এটা এই সকল কেস আমি কখনো কারোটা শুনতে চাই না আর আমি আলাপ করতে চাই না। কিভাবে যারা সফল হলো তারা কিভাবে ওষুধ বাছাই করে এটা আমি জানতে চাই। ওনার সকল কেস আমার দরকার নেই। আপনার পাশে আমি জানি না। জি স্যার, ধন্যবাদ স্যার। দ্বিতীয় প্রশ্ন কেউ থাকলে আজকের আলোচনার মধ্যে থেকে প্রশ্ন করবেন, সেটা স্যার উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আমি আজকে আপনার ক্লাসে প্রথম যুক্ত হয়েছি, এর আগে কখনো যুক্ত হওয়া হয়নি। তো আমি আপনার আলোচনা থেকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি, প্রশ্ন হচ্ছে আমি আমার এই মোটামুটি ক্লাসিক্যাল হোমিওপ্যাথির আমার যাত্রা শুরু হয়েছে হুসাইনি স্যারের হাত দিয়ে, আলহামদুলিল্লাহ বিগত 4 বছর আগে ওনার সাথে আমি পরিচয় হয় এবং ওই মাধ্যমে আমি আসলে ক্লাসিক্যাল যে হোমিওপ্যাথির সাথে সম্পৃক্ত বা পরিচিত হই। তো আমার প্রশ্ন হচ্ছে যে রেপার্টরি আমরা দুই ধরনের ব্যবহার দেখে থাকি। এক হচ্ছে কেউ কম্পিউটারাইজ সেটাগুলেশন করেন, যেমন হোসাইনি স্যার আছে, নাসির স্যার আছে, এবং এখানে আমাদের অন্যান্য অনেক স্যার, খান স্যার বা দিলওয়ার স্যার অনেকে আছে ধরে ভাবে হচ্ছে ওই কম্পিউটারাইজ রেপার্টরিজেশন করে। আবার আমরা কোনো কোনো স্যারকে দেখে থাকি যে যারা হচ্ছে শুধুমাত্র বই থেকে দেখেই রেপার্টরিজেশনের কাজটা শেষ করে ফেলে। তো আমার হোসাইনি স্যারের কাছ থেকে এটা শুনেছিলাম যে কোনো কোনো ক্ষেত্রে একটা যখন রেপার্টরিটা আসলে কম্পিউটারাইজ রেপার্টরিজেশন তখন আসে না বা এই সফটওয়্যার তখনও ডেভেলপ হয় নাই। তো তখন স্যার বলছিল যে আমাদের কোনো কোনো পেশেন্টের এই রেপার্টরিজেশন করতে বা ওই ক্যালকুলেশন করতে কখনো কখনো দেখা যাচ্ছে আমার সময় নিতেন, 1 দিন 2 দিন 3 দিন সময় পর্যন্ত চলে যেত, যেহেতু ক্যালকুলেশনের ব্যবস্থা ছিল না। স্যার আমার মূলত প্রশ্ন হচ্ছে যে যারা শুধু বই থেকে রেপার্টরিজেশন করে তারা ক্যালকুলেশন আসলে কিভাবে করে? বই দেখে যারা রেপার্টেশন করেন যদি ভালো আদর্শ রোগীলিপি করতে পারেন, আদর্শ রোগীলিপি করা থাকলে 1 মিনিট থেকে 1.5 মিনিট বা 30 সেকেন্ডের মধ্যে ওষুধ বাছাই হয়ে যাবে। যদি আদর্শ রোগীলিপি করা থাকে রেপার্টরি আপনাকে ওষুধ দিবে না, রেপার্টরি ওষুধ দিবে না, আপনাকে ওষুধ বলে বাছাই করে দিবে না। আপনি রোগীলিপি করেছেন, রোগীলিপি করার পরে 5টা 4টা লক্ষণ আপনি হাতে নিয়েছেন, আপনি ভাবছেন যে আপনার রোগীর ওষুধটা নেট ক্যান্সার হতে পারে, ভাবতেছেন আপনি এই 4টা লক্ষণে চোখটা গোলাবেন 4 জায়গায় নেট ক্যান্সার আছে কিনা, বাস ওকে। আপনি যদি যোগ বিয়োগ করে যদি ওষুধ বাছাই করতে হয় তাহলে এই ডাক্তারি করার কোনো দরকার নাই। যে ডাক্তারের যোগ বিয়োগ করে ওষুধ বাছাই করতে হবে তাহলে ওনার ডাক্তারি দরকার নাই। কমপ্লিট রোগীলিপি করতে পারলে আপনার রোগীলিপির মধ্যে একটা কিছু ওষুধের নমুনা চলে আসবে, রোগীলিপি রোগী ঢুকবে, রোগী বের হবে, সেই পর্যন্ত আমরা ওষুধ খুঁজি। রোগীলিপি করার পরে যখন রোগীলিপি হয়ে যাবে তার মধ্যে ডাক্তারের আইডিয়াতে 2-4টা ওষুধ চলে আসবে, যেটা রুব্রিক দেখবে, তার মধ্যে দেখবে এই ওষুধগুলি আমি যে ভাবছিলাম এই দিকগুলোতে আছে কিনা, আছে, ব্যাস ওকে। যদি রেপার্টরিজেশন করতে যদি আপনার 3 মিনিট সময় কাটাতে হয়, ওষুধ বাছাই রেপার্টরি আপনাকে 1 মিনিটের মধ্যে 3 সেকেন্ডে আপনি রুব্রিক খুঁজে বের করতে পারবেন। আপনি কিসের সফটওয়্যার দরকার? আপনি 3 সেকেন্ডের মধ্যে আমার কাছে হাজারো ডাক্তার রয়েছে, হাজারো ডাক্তার আমি আপনাদেরকে সামনে দিতে পারবো, হাজারো ডাক্তার 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে যেকোনো রোগী খুঁজে বের করতে পারবেন। 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে আমাদের যদি এই গ্রেডিং এর প্রয়োজন না থাকে, ক্যালকুলেশনের যদি প্রয়োজন না থাকে, তাহলে রেপার্টরির প্রয়োজনটা আসলে কোথায়? আমি শুধু যাচাই করবো শুধু কাজ। আপনি যদি লক্ষণ যদি দেওয়া না হয় একটু শুনে নেন। রোগীর কষ্টটি হচ্ছে শ্বাসকষ্ট, সামনে ঝুঁকে বসলে আরাম। আপনি রোগীলিপিতে লিখলেন বসলে আরাম, বসলে যে আরামে যে ওষুধগুলি, সামনে ঝুঁকে বসলে আরাম মধ্যে একটা ওষুধও নাই, একদম ভিন্ন ওষুধ। আপনি রোগীলিপি যদি সঠিক করতে না পারেন আপনি এই সফটওয়্যার কি করবেন, এই যোগ বিয়োগ করে কি করবেন? আপনি শুধু ওষুধ রোগীলিপি যদি কমপ্লিট হয়ে যায় ওষুধ আপনার কাছে এমনি ধরা দিবে। যদি যেটা আপনার সন্দেহ থাকে একটু দেখে নিবেন, যেটা সন্দেহ থাকে দেখে নিবেন।
আর রেপার্টরি আপনার সপ্তাহ ওষুধ দিয়ে দিবে, এটা আমার এই যে কদিন এই পেশায় আছি এটা আমার মাথায় ঢুকে না যে সপ্তাহ আমার ওষুধ দিয়ে দিবে। আমার ঢুকে দিবে, আমার ওষুধ দিবে, ওষুধের কাছাকাছি নিয়ে যাবে, আমার বাকি সমাধানটা আমার ম্যাথমেটিক্যাল করে দিবে, রেপার্টরি করে দিবে, কিন্তু ওষুধ আমার বাসায় ম্যাথমেটিক্যাল করবে না, রেপার্টরি করবে না, আমাকে সহযোগিতা করবে। আমাকে তো বুঝতে পারছেন কিনা আমি জানি না। স্যার সম্পূর্ণ প্রশ্ন ছিল স্যার। আমরা তো স্যার কখনো ওই রেপার্টরি মানে কম্পিউটার রেপার্টরি সিলেক্ট করে দিলে সেই মেডিসিন সিলেক্ট করি না, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আমরা 500 রুপির কথা বলছেন, আমরা এক্ষেত্রে দেখি যে এমন মেডিসিন নেওয়া হয় দেখা যাচ্ছে যে মানে 5টা ক্ষেত্রে দেখা যায় 5টা বা তারও বেশি ক্ষেত্রে সালফেট মেডিসিন পাওয়া যায় 5টা বা 6টা। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কাছাকাছি যাওয়ার আসলে উপায় কি? তখন যখন দেখেছি আমি যে রোগীগুলো নিয়ে আসি সবগুলোতেই সালফেট মেডিসিন মানে একাধিক করে পাওয়া যায়, সেক্ষেত্রে আমি কিভাবে আসলে সিলেকশনে যাবো স্যার? আর আপনি যে কথা বলছেন যে আসলে বেশি হয়ে যাবে, তখন আমার মনে হচ্ছে যে এই বক্তব্য থেকে যে তাহলে রেপার্টরিজেশনের প্রয়োজন নেই, কারণ একটা যদি আমি ডিটেইলস কেস টেকিং নেই তখন এমনিতে একটা মানে যদি আমি প্রকৃতপক্ষে কেস টেকিংটা ভালো মতো করতে পারি তাহলে রোগের ক্ষেত্রে এমনিতে চলে আসবে, তখন রেপার্টরিজেশন অতটা গুরুত্বপূর্ণ নয়। আপনার প্রশ্ন আমি কিন্তু ক্লিয়ার না, প্রশ্ন আবার করেন। বলছি যে আপনি 5টা রুব্রিকের কথা বললেন, আমরা 5টা রুব্রিক নিলাম, তো 5টা রুব্রিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ফার্স্ট গ্রেড মেডিসিন দেখা যাচ্ছে 5টার ক্ষেত্রেই বা 5টা রুব্রিকের ক্ষেত্রেই ফার্স্ট গ্রেড মেডিসিন দেখা যাচ্ছে 2টা বা 3টা বা 4টা এরকম যদি থাকে, সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন ছাড়া বা হচ্ছে মানে ইভ্যালুয়েশন ছাড়া কিভাবে আমরা কাছাকাছি পৌঁছাতে পারি? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি রোগীলিপির কথা বলছেন, তো রোগীলিপি যদি আমরা যথাযথভাবে করতে পারি বা যদি একটা পেশেন্টকে যথাযথভাবে রোগীলিপি করা হয় তাহলে এমনিতে একটা পেশেন্টের চিত্র চলে আসবে, তাহলে এখানে ওই রেপার্টরিজেশন এটা মানে খুব গুরুত্ব বহন করে। আপনি যে ওষুধ যে রোগীর ক্ষেত্রে 5টা ওষুধ ফার্স্ট গ্রেডে চলে আসতেছে, এই 5টা ওষুধের মধ্যে যদি আপনার তুলনা করার জন্য হাতে ম্যাথমেটিক্যাল পাশে রয়েছে, ম্যাথমেটিক্যাল আপনার পাশে আছে রোগীর ঘুম, গান, পিপাসা, জিহ্বা, লালা, অনেক লক্ষণ, ওই লক্ষণটা একটু বাড়িয়ে দেন না, ক্লিয়ার হয়ে যাবে। যদি এই 5টা ওষুধ যদি আপনি ওষুধের যে কিনোজ দিয়ে একটু দেখেন, 5টা ওষুধ কিনোজ দেখেন, আপনার রোগীর সাথে মিলিয়ে নেন, ওষুধ আপনার আলাদা এমনি হয়ে যাবে। আপনি যদি আপনার যে প্রশ্নটা যেদিকে যাচ্ছিল ওই প্রশ্নের অ্যান্সারটা যদি আপনি খুঁজতে চান, আমার রোগীলিপি 2 এর মধ্যে একটা নমুনা দেওয়া আছে, একটা রোগীর ওষুধ বাসা নমুনা দেওয়া আছে, যদি কারো কাছে থাকে একটু দেখে নেবেন। আপনার ওখানে অনেকগুলি প্রশ্ন জবাব দেওয়া আছে, ওই যোগ করতে গিয়ে যদি একসাথে লেগে গেল একই জাতীয় ওষুধ মানে একই রকম ওষুধ না ওটা ভাগ কিভাবে করবো, লক্ষণ ঝামেলা একসাথে সবগুলো মার্কিং এর ঝামেলা বলে কি করবো, এই সব সমাধান দেওয়া আছে, একটু দেখে নিন। জি স্যার, ধন্যবাদ। সর্বশেষ প্রশ্ন কেউ করতে চাইলে একটু দ্রুত সময়ের মধ্যে করবেন। আমার একটা কোশ্চেন আছে। জি ভাই। আমি একটু বলি, কোশ্চেনটা একটু পরে করেন। আইয়ুব খান বাংলাদেশ থেকে পাকিস্তান যায় বলছিল এর ওয়াইফ রে বাঙালি ভাত পায় না, আইয়ুব খান বলেছে ওরা বিরিয়ানি খেতে পারে না, আইয়ুব খান বলছে ওরা বাঙালি ভাতই পায় না, বিরিয়ানি খাবে কোথেকে? ওই আইয়ুব খানের বউ কিন্তু ভাত আর বিরিয়ানির পার্থক্য বুঝে নাই। ওই মহিলা ভাবছিল ভাতের চেয়ে বিরিয়ানির দাম মনে হয় কম। মোটামুটি সারা বাংলাদেশ বুঝছি তো, আমার বাংলাদেশ সারা বাংলাদেশের ডাক্তারদের অবস্থানটা আপনি বলবেন যে ল্যাপটপ না থাকলে একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কাজ করবে। আমি যাদেরকে নিয়ে কাজ করি এই অ্যানালগ যে কাজগুলো করি ওদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল নাই, এরা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করতে পারে না, তাদেরকে নিয়ে আমি অ্যানালগ কাজ করি। যারা সফটওয়্যার ভালো বুঝেন তাদেরকে নিয়ে আমার ভাবনাই নাই, যারা সফটওয়্যার বুঝেন না, ইংরেজি বুঝেন না, শুধু বাংলা বুঝে আর এই ডাক্তারি করতেছে গ্রামে গঞ্জে, এদের নিয়ে আমার কাজগুলি। কিন্তু যারা সফটওয়্যার ব্যবহার করার মতো যোগ্যতা থাকে তাদের নিয়ে আমার কোনো কথাই নেই। এবার আপনাদের কার প্রশ্ন আছে করেন। যে আমার কোশ্চেন আছে, বলবো কি? আলহামদুলিল্লাহ আমাদের ফারুকী ভাইয়ের ক্লাসের আলোচনা চমৎকার হয়েছে। ওনার যেই আলোচনা এবং এতক্ষণ প্রশ্নের উত্তর থেকে যে জিনিসটা বুঝতে পারলাম
ফেজিনেসটা হচ্ছে উনি কিছু নিয়ম মেনে চলেন, যে এই নিয়ম অনুযায়ী যদি হচ্ছে আমরা মনোযোগের সাথে ক্লাসগুলো ফলো করি তাহলে সেটা শিখতে পারবো। আমার ওনার প্রতি কোয়েশ্চেন হচ্ছে উনি যদি একটু ধারাবাহিকতা কিভাবে ফলো করলে পরে উনি সবার মন মগজে বিষয়গুলো ঢুকিয়ে দিতে পারবেন, এটা যদি একটু বলে দিতেন। এটা তো একটা গল্প আছে আমার। গল্পটা হলো আধা আধা যারা বুঝে ওদেরকে গান শেখাতে লাগে 1 বছর, আর যে একদম গান জীবনে শোনে নাই ওরে গান শেখাতে লাগে 6 মাস। তো যারা নাকি মোটামুটি বুঝে এদের কিনে কাজ করতে গেলে বড় ঝামেলা, আর যারা বুঝে ওদের নিয়ে তো ভাবনাই নাই, ওনাদেরকে কোনো কথা নেই আমার। আর যারা অ্যানালগ শিখতে চায়, এই জীবনে রেপার্টরি ধরে নাই, রেপার্টরি শিখতে চায়, এমনের সংখ্যা যদি যত বেশি হবে, এটা অনলাইনে হোক অফলাইনে হোক, আমি প্রস্তুত। আর অনলাইনে কিভাবে ক্লাস করতে হয় বা কিভাবে সবার মগজে দেওয়া যায়, এই জন্য আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি সবকিছু অ্যাপ্লাই করবো। এই কারণে কারণ আমি গত 16 বছর রামদের নিয়ে কাজ করেছি, 16-17 বছর। এখন আমি যাচ্ছি আমার NSDF এর ডাক্তার ভাইদেরকে নিয়ে যদি কিছুটা যদি সহযোগিতা করতে পারি বা যদি কোনো কাজে লাগি, এই জন্য আমি প্রস্তুত। যদি আমাকে সময় দিলে হলো আমি আসবো ইনশাআল্লাহ, আমি রেডি। জি, আমি একটু কমপ্লিমেন্টারি জুবাইর ভাই, একটু কমপ্লিমেন্টারি কথা যেটা সেটা হচ্ছে যে ফারুকী ভাই সবাই জানে, আবার কেউ আছে জানে না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যারা ক্লাসে অংশগ্রহণ করছে সবাইকে 0 থেকে শিখাইতে হবে। হ্যাঁ, যিনি জানেন তিনি চুপ করে শুনলেন, জানার তো শেষ নাই। আর আপনি অ্যানালগ পদ্ধতিতেই শেখাবেন। অ্যানালগ যদি কেউ না জানে, আমার যেটা বিশ্বাস আর কি, সে যদি হচ্ছে বই পুস্তক থেকে নেড়ে চেড়ে শিখতে না জানে, বের করতে না জানে, তাহলে তার অনলাইন জানাটা ভুল আছে, আপনার ওই যে সফটওয়্যারের মধ্যে জানাটার মধ্যে ভুল হবে। যে জন্য হচ্ছে বই থেকে যাতে করে শিখতে পারে একটা মানুষ, সেটা সেই অনুযায়ী যদি আপনি শিখান, সবাই এটা আত্মস্থ করতে পারবে এবং খুব সহজে একটা সিঙ্গেল মেডিসিনে পৌঁছাইতে পারবে। আমি যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে আপনি কি রোগী লিপির ক্লাসগুলো আগে নেবেন, না এই রেপার্টরি যে গুরুত্ব আলোচনা শুরু করেছেন এটা ধারাবাহিকতা নিলে আপনার জন্য সুবিধা হয়, কিভাবে আপনার জন্য সুবিধা হয় সেটা একটু বলুন। আগে রেপার্টরি ক্লিয়ার হোক। আর রেপার্টরি যদি শিখতে হয় তাহলে আপনারা বলবেন, যারা রেপার্টরি শিখতে চায় প্রত্যেকের হাতে ক্লাসের যখন থাকবে প্রত্যেকের হাতে কেন্টের ইংরেজি বইটা থাকতে হবে। কেন্টের ইংরেজি বইটা যদি বই হাতে না থাকে, বই হাতে নাই, আপনার ক্লাসে ডিস্টার্ব করবে। বই কাছে নেই। আমার এই যদি পরবর্তী ক্লাস আমার দিতে হয়, আমি যখন শুরু করবো রুব্রিক কাকে বলে, যখন রুব্রিক পরে ক্লাসটা যদি সুযোগ পাই, তাহলে আমার শুরু করবো রুব্রিক কাকে বলে। রুব্রিক বোঝানোর জন্য তাৎক্ষণিক আমার বই লাগবে, প্রত্যেকের সামনে বই লাগবে। আমি এখান থেকে প্রশ্ন ছাড়বো, ওনারা বই দেখে ওখান থেকে জবাব দিবে, প্রত্যেকের কাছে বই লাগবে। যদি ব্যাপারটা শিখতে চায় প্রত্যেকের হাতে কেন্টের ইংরেজি বইটা লাগবে, বাংলাটা হলে চলবে না। যার হাতে বাংলা বইটা থাকবে একেবারে এলাও করা যাবে না, উনি এই সময়টা ওনার কোনো কাজে লাগবে না, ইংরেজি বইটা থাকতে হবে। আর যদি কারণ যদি স্বদেশী থাকে থাকলে তো ভালো, তাহলে আরো সহজ হবে। আমি এখান থেকে যে অধ্যায়গুলি রেডি করা আছে ওখান থেকে আমি বললে ওনারা ওখানে আরো রিপ্লাই দিতে পারবে। তো কেন্টের ইংরেজি বইটা সাথে থাকলে চলবে। আর যদি বই সাথে না থাকে তাহলে উনি এই ক্লাসে বসে থাকা ওনার বিরক্ত লাগবে, কোনো কাজে আসবে না, সময়টা চলে যাবে। বই থাকতে হবে। বই যদি না থাকে আমার রুব্রিকটাই বুঝবে না। কারণ হলো রুব্রিক সাবরুব্রিকটা যদি না বুঝে, বই ছাড়া সাবরুব্রিক বোঝা যাবে না। সাবরুব্রিক না বুঝলে মহাবিপদ। যখন আলোচনা করবো তখন বলবো কি বিপদ ঘটতে পারে। ওই বই লেখা শাশুড়ির দাঁতটা ধরার মতো হবে কিন্তু সাবরুব্রিক না বুঝলে। যদি ক্লাস করতে হয় সবাইকে বলে দিতে হবে প্রত্যেকে যেন একটা ক্যান রেপার্টরি বই সাথে রাখে। অন্য রেপার্টরি আছে থাকুক, ক্যান কিনা হয় না ইংরেজি বইটা নিয়ে নিবে। আর সেই ক্ষেত্রে আমি সহায়তা করতে পারবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। কারণ আমার যেহেতু নিজের বই করা আছে আমি সহায়তা করতে পারবো।
জি, ডক্টর আহমদ হোসেন ফারুকী স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আমার ব্যক্তিগত শেখার জায়গা থেকে, যেহেতু আমার এনএসডিএফ এর সম্মানিত সেক্রেটারি ডক্টর টিপু সুলতান ভাই আছেন, তো ডক্টর টিপু সুলতান ভাইকে এবং ডক্টর হামিমউদ্দিন ভাইকে আমি আমার ব্যক্তিগত আগ্রহের জায়গা থেকে একটা প্রস্তাবনা দিতে চাই। সেটা হচ্ছে, যেহেতু আমাদের প্রত্যেক সপ্তাহে মঙ্গল এবং শুক্রবার দুটো ক্লাস থাকে, তো সেই জায়গা হিসেবে আমাদের মাসে 8টা ক্লাস হলে দুটো ক্লাস মিনিমাম রেপার্টরির উপরে দেওয়া যায় কিনা সেটা আপনারা একটু বিবেচনা করে দেখবেন। সেক্ষেত্রে আমাদের রেপার্টরি শেখাটার কৌশলগুলো একটু সহজ হবে এবং আমাদের একটা রিপিটেশনের উপরে থাকবে, যেন আমরা সহজে আত্মস্থ করতে পারি। এই বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন। আর আগামী 27শে জুন শুক্রবার জুবাইর ভাই একটু ক্যান্সার বিষয়ক আলোচনা করবেন 2টা সেশনে। আমাদের প্রথম সেশনে আলোচনা করবেন ডাক্তার জাহাঙ্গীর আলম ভাই, এবং সেকেন্ড সেশনে ক্যান্সারের মেডিসিন নিয়ে আলোচনা করবেন আমাদের ডাক্তার লুৎফুর রহমান স্যার। তো শুক্রবারে সবাইকে জয়েন থাকার জন্য অনুরোধ করবো, এবং আজকের প্রোগ্রামে এ পর্যন্ত আমার পক্ষ থেকে আমি আমার একটু কথা আছে এবং সার্ভিসের সমাপ্তি ঘোষণা করবেন ডাক্তার হামিমউদ্দিন ভাই। আমি আজকের প্রোগ্রাম হামিমউদ্দিন ভাইকে শেষ করার জন্য অনুরোধ করবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই আজকে বিশেষ করে যিনি স্পিকার ছিলেন আমাদের শ্রদ্ধেয় আহমদ হোসেন ফারুকী স্যার, এবং আমাদের এখানে আরো সিনিয়র অনেক ডক্টর আছেন, বিশেষ করে আমাদের নাসিরউদ্দিন ভাই, ডক্টর টিপু সুলতান ভাই সহ যারা আছেন সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ, এবং যারা আজকে শেখার জন্য বোঝার জন্য আসছেন সবাইকে মোবারকবাদ। আমি এখানে কিছু কন্ট্রোভার্সি যেহেতু তৈরি হয়েছে, আমি দুই একটা কথা বলে আমার কথা শেষ করব। প্রথম কথা হচ্ছে, আমাদের এই ক্লাসটা হচ্ছে ওপেন, এনএইচডিএফ এর এটা আমরা রেকর্ড করি এবং এটা আমরা ওপেন পাবলিকলি আমরা এটার বিজ্ঞাপন দিই। সো এখানে আমরা এনএইচডিএফ এর সবাই, সকল ধর্মের, সকল বর্ণের, সকল শ্রেণী পেশার, পুরুষ মহিলা সবাই আমরা এখানে ক্লাস করব। এখানে আমরা একটু খেয়াল করব সবার জন্য, ক্লাসের শব্দ চয়নের দিকে আমরা একটু খেয়াল করব। যদি আজকে একটা কথা ফারুকী ভাই কথা প্রসঙ্গে বলে ফেলেছেন, যদি কেউ কষ্ট পান সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। প্রথম। দ্বিতীয় বিষয় হচ্ছে, যে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, যে আমাদের মোল্লা মামুন ভাই, নাসিরউদ্দিন ভাই যে প্রশ্নগুলো করেছেন, ঠিক আছে, আমরা রেপার্টরি শিখব, ম্যাথমেটিকা, অর্গানন, ক্রনিক ডিজিজ, আদার্স প্রত্যেকটা সাবজেক্টকেই আমরা কিন্তু একদম সমানভাবে গুরুত্ব দিয়ে আমরা কিন্তু যাব সামনের দিকে। তো রেপার্টরি আমাদেরকে হেল্প করবে অবশ্যই। সেজন্য রেপার্টরির যদি কোনো প্রয়োজন না থাকতো তাহলে ডক্টর হ্যানিম্যান এত কষ্ট করে তিনিও পরিশ্রম করে এই কাজটা করতেন না। আমাদের সাথে আরো অনেক কিছু মায়াজন সহ আরো অনেক কিছু আমাদের সাথে আছে, আমাদের টোটাল ট্রিটমেন্টের জন্য সবকিছু আমাদেরকে হেল্প করবে। সো সবকিছু আমাদের প্রয়োজন। কিন্তু রেপার্টরি, আমরা যেহেতু একটা রেপার্টরির ক্লাস, রেপার্টরি শিখবো, আবার প্র্যাকটিস অফ মেডিসিনের ক্লাসে প্র্যাকটিস অফ মেডিসিন শিখবো, ম্যাথমেটিক্যাল ক্লাসে ম্যাথমেটিক্স শিখবো, সবকিছুই আমরা শিখবো। তো সবাইকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাই। রেপার্টরির প্রয়োজনীয়তা অবশ্যই আছে, সেজন্য আমরা ম্যানুয়ালি রেপার্টরি এখানে ফারুকী ভাই শিখাবেন, আমাদের নাসিরউদ্দিন ভাই আছেন, তিনি কম্পিউটারাইজড রেপার্টরির উপরে ক্লাস নেবেন। আমরা এগুলো ইনশাআল্লাহ করব। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমরা ধন্যবাদ জানাই। আমরা ক্লাসগুলো রেকর্ড করি, আমরা রেকর্ড দিয়ে দিব, যারা যারা আমাকে নক করেছেন তাদেরকে দিয়ে দিব, আর আমরা আমাদের গ্রুপে দিয়ে দিব। সবাইকে মোবারকবাদ, এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। স্যার আমাকে গ্রুপে অ্যাড করে নেবেন। নাম্বারটা দিয়ে দিতে হবে। গ্রুপে অ্যাড করার জন্য নাম্বার লাগবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার নাম্বারটা আছে, আমার নাম্বারটা দিয়ে দিয়েছি, আবার আমি দিয়ে দিচ্ছি। আমার নাম্বারে একটু নক দিলে আমি আপনাদেরকে অ্যাড করতে পারবো। আমি এই নাম্বার যেটা দেওয়া হলো, এই নাম্বারে আপনারা একটু আমাকে নক দিলে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবো। আপনারা জাস্ট নাম্বারটা একটু, আমি 1 মিনিট সময় দিই, 1 মিনিটের মধ্যে যাদের প্রয়োজন তারা নাম্বারটা রাখেন, আমি ক্লাস এখানে ক্লোজ করব। আর সবাইকে আবারও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 4 2 9 8 0 1 6 7